ব্যাটন ধরতে ছাড়লেন না মহুয়া মৈত্রের হয়ে। এবারে বললেন বাংলার মেয়েকে বলার সুযোগ দেওয়া হতে পারতো, না বলতে দিয়ে একই সুর মমতা ব্যানার্জির সঙ্গে। কি বলবেন? এটা হচ্ছে আগামী লোকসভা নির্বাচন বা অন্যান্য যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে তাতেই দুটো দল, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তারা কাছাকাছি এসেছে। ওই সিপিএম কংগ্রেস আমাদের বিরুদ্ধে অভিযোগ করতো না বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি নাকি সেটিং করে। আসলে সেটিংটা ওরাই করে, মুখে বলে বলে বেড়াতো আর কি। এখন পরিষ্কার হয়ে গেছে ওরাই সেটিং করে। আগামী দিনে ওনাকেও বহরমপুর থেকে জেতার দরকার আছে। উনি যদি লড়াই করেন তৃণমূল ওনাকে হারিয়ে দেবে। অবশ্য তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করার পরেও তৃণমূল কতখানি জিততে দেবে আমার সে নিয়ে সন্দেহের অবকাশ আছে। কিন্তু সবাই তো চায় রাজনীতিতে একটু বুয়েন্ট অবস্থায় থাকবে, ভাসমান অবস্থায় থাকবে, সেই জন্যে। এবং এটা কেন্দ্রের কেন্দ্রীয় কংগ্রেসের একেবারে শীর্ষস্তরের নির্দেশ। তারা নির্দেশ দেবে যে মহুয়া মৈত্রর পাশে দাঁড়াও, অধীর চৌধুরীর ঘাড়ে কটা মাথা, উনি পাশে দাঁড়াবেন না। সুতরাং এইভাবে উনি চিঠি লিখলেন, নোয়িং ফুললি ওয়েল যে এটা একটা অন্যায় হয়েছে, নোয়িং ফুললি ওয়েল যে এই ঘটনা ঘটার বাইরে আসার পরেও এই সাংসদ অর্থাৎ মহুয়া মৈত্রর মধ্যে সামান্যতম লজ্জাবোধ দেখা যায়নি। সমানে উনি উল্টোপাল্টা কথাবার্তা বলে গেছেন। উনি বলছেন সিবিআই আমার জুতো গোন। এগুলো কোন দেশি অসভ্যতা? আরে ইংরেজি বললে সভ্য হওয়া যায় নাকি? উনি নাকি বাইরে চাকরি করতেন, কোনো বিদেশি ব্যাংকে চাকরি করতেন। সিবিআই আমার জুতো গোন ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা একটা অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির প্রদর্শন উনি করেছেন। এগুলো অধীর চৌধুরী জানেন না, তারপরেও পাশে দাঁড়িয়েছেন, রাজনৈতিক স্বার্থে দাঁড়িয়েছেন। সুতরাং আগামী দিনে ওরা একসঙ্গে চলবে, তার গ্রাউন্ড ওয়ার্ক রেডি হচ্ছে। সে চলুক গে না, আমরা তো বারণ করিনি, একসঙ্গে চলো, কেউ বারণ করেনি। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ভারতীয় জনতা পার্টি চালাবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এখান থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। একদম কি গ্রাউন্ড, মানে অভিযোগ লঘু করে দেখা হতে পারতো, বা সাংসদ পদের যে গরিমা বাঁচানো যেত, ভারতের সংসদে যে ছাপ পড়লো সেটা পড়তো না। ঠিক কি গ্রাউন্ডেই ওনাকে সরিয়ে দেওয়া হলো? না, তার কারণ পরিষ্কার। ভারতীয় সংবিধানের 105 ধারায় যারা লোকসভা রাজ্যসভার সদস্য তাদের কতগুলো ইমিউনিটির কথা বলা আছে, তারা কতগুলো অব্যাহতি পান। আপনি আমি ব্যক্তি হিসেবে যে অব্যাহতিগুলো পাই না, ওনারা সেটা কিন্তু পেয়ে থাকেন পার্লামেন্টের মেম্বার হিসেবে। যারা পার্লামেন্টে কোনো কিছু বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, ওনারা যদি পার্লামেন্টে কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের জন্য তাকে অভিযুক্ত করা যায় না, যখন অধিবেশন চলে চট করে চাইলেই পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারে না, এই ইমিউনিটিগুলো রয়েছে। এবং ওই তৃণমূলের কিছু নেতা, কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী নাকি এই প্রসঙ্গগুলো তুলেছেন। কিন্তু ওনারা একটা জিনিস ইচ্ছে করেই লুকিয়ে গেছেন বা হয়তো জানেন না, যে এর মধ্যে কোথাও নেই যে দুর্নীতির অভিযোগ এলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। সেটা অন্য জিনিস, দেশের সাধারণ আইনেই হতে পারে। এবং পার্লামেন্টে এরা পরিষ্কার, পরবর্তীকালে এই নিয়মকানুন তৈরি হয়েছে। পার্লামেন্টের কোনো সদস্য যদি এই ধরনের অন্যায় করেন তাহলে তার কিন্তু মেম্বারশিপ চলে যেতে পারে, এবং তার জন্যে এথিক্স কমিটি তৈরি হয়েছে। স্পিকার সিএমসি বালাযোগীর আমলে সম্ভবত, যদি আমার স্মৃতিটা ঠিক কাজ করে থাকে, এই এথিক্স কমিটির ভাবনা চিন্তা এবং সে নিয়ে এথিক্স কমিটির একটা এসেছিল। এথিক্স কমিটি এটা নিয়ে বসবে, তারা এটা নিয়ে আলোচনা করবে এবং তারা সুপারিশ করবে। এখানে এথিক্স কমিটি ওনাকে ডেকেছে, ওনার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ যে উনি প্রশ্ন করেছেন এবং তিনি যে 51টা প্রশ্ন করেছেন তার প্রায় 95% প্রশ্ন, 90%-এর উপরে প্রশ্নগুলো একটি বিশেষ কোম্পানিকে সুবিধে পাইয়ে দিয়েছে। হীরানন্দানী তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, অন্যদিকে আদানি তিনিও একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। ওনার সমস্ত প্রশ্নে যদি হীরানন্দানী কোম্পানি যদি বেনিফিটেড হয় তাহলে তো বলতেই হবে যে এই প্রশ্নের মধ্যে কিছু গোলমাল আছে। দ্বিতীয় হচ্ছে, প্রশ্ন করতে গিয়ে যদি কেউ ক্যাশ ফর কোয়েরি না হয়েও কাইন্ড ফর কোয়েরি হয় তাহলেও তো অভিযোগ। আমি হয়তো টাকা নিলাম না, আমি ধরে নিচ্ছি উনি টাকা নেননি, উনি লক্ষ লক্ষ টাকার গিফট নিয়েছেন, এটাও অন্যায় যদি নিয়ে থাকেন, এবং সেটা তো প্রমাণিত হয়েছে। ওদের পয়সায় বিদেশ যাওয়া অন্যায়, এগুলোও তো এক ধরনের ঘুষ বলা যায়। পার্লামেন্ট এমনি তাড়িয়ে দিল, কোর্টে যান না, বারণ তো কেউ করেনি। আর একটা কথা হচ্ছে, এখন যেহেতু একটা যুগ, কি বলবো, ইলেকট্রনিক মিডিয়াকে সবাই গ্রহণ করে, ইলেকট্রনিক মাধ্যমকে, সব সাংসদকে তার কতগুলো আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে, সেগুলো একান্তভাবে তাদের নিজস্ব। হ্যাঁ, এরা বললো কই কাউকে দেওয়া যাবে না, এটা তো বলা হয়নি, এটা সাধারণ আইনেই বলে যে এগুলো আপনি এমন কাউকে দিতে পারেন না যার দ্বারা সে বেনিফিটেড হবে। এটা অন্যায় করেছেন আপনি। আপনার আইডি পাসওয়ার্ড, আপনার কাছে ওটিপি আসে, সেটা আপনি দিয়ে দিচ্ছেন একজনকে, সে
দুবাইতে বসে, সে বিলেতে বসে, সে ইন্ডিয়ার ইয়েতে বসে সেগুলো ইউজ করা হচ্ছে, সেখান থেকে প্রশ্ন তৈরি করা হচ্ছে। দেশের নিরাপত্তার পক্ষে এটা যদি বিপজ্জনক না হয়, কোনটা বিপজ্জনক? অনেক ওই তথাকথিত কিছু পুরনো সাংবাদিক বা ওই লেফট লিবারেল গোষ্ঠী তারা বলছেন এতে আবার দেশের নিরাপত্তা কোথায় বিঘ্নিত হলো। একজন এমপি যদি তার আইডি পাসওয়ার্ড এমন একজনকে দিয়ে দেন, সে ব্যবসায়ী, সে ভারতের বাইরে থাকে এবং সে এফিডেভিট করে বলছে হ্যাঁ এই কাজটা আমি করেছি, উনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়েছেন, অপরাধ প্রমাণে আর বাকি কি থাকে? তারপরে ওনাকে ডাকা হয়েছিল, পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইনও হয়েছে। সবই বলছি তো, কতবার হয়েছে, 45-46 বার হয়েছে। সেটা তো ভারতবর্ষ নয়, ভারতের বাইরে হয়েছে। এটা যদি অন্যায় না হয় কোনটা অন্যায়? এটা যদি ভারতের স্বার্থ ক্ষুণ্ণ না হয় কোনটা ক্ষুণ্ণ? এরপরেও ওনাকে ডাকা হয়েছিল যে আপনি আসুন, এথিক্স কমিটির সামনে বসুন। উনি গেলেন এবং যা করলেন সেটা হচ্ছে বিশুদ্ধ নাটক। বলে লাফালাফি করে বেরিয়ে এসে তারপর এই করব সেই করবো, একে দেখে নেবো তাকে দেখে নেবো, সিবিআই তদন্ত করলো বলে আই সিবিআই আমার জুতোগণ বসে বসে, এই রকম অ্যারোগ্যান্ট, এই রকম মানে কি বলবো, সংস্কৃতি অভাব যার আছে, সে কি করে সাংসদ হয় এবং তার পাশে লোকে দাঁড়ায় আমি সত্যি বুঝে উঠতে পারি না। আমি অত ভালো ইংরেজি বলতে পারি না, কিন্তু আমার মধ্যে এই বোধটা রয়েছে, এত অ্যারোগ্যান্ট, এই অসভ্যতা, এগুলো কি করে এরা পার্লামেন্টের মেম্বার হয় ভগবান জানে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি সংসদকে অভিনন্দন জানাবো এই ধরনের একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে এবং ওকে বার করে দেওয়ার জন্যে। ভারতীয় সংসদ তার গরিমাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, উচ্চে তুলে ধরেছে, ঠিকই করেছে ভারতীয় সংসদ।